তাই না? একটা গাড়ি বলো বা ট্রাক বলো, যাই বলো, মোটরসাইকেল, সবগুলোই হলো হুইল, হুইল রিলেটেড। সো হুইল লোডটাই তোমার বেসিক্যালি লাগে এই আইএল এর ক্ষেত্রে, বা আমাদের কনসিডারেশন এত কাজ কাজ হলো এটাই। কারণ হুইল লোড তার একটা আসে না, নর্মালি ভেহিকেল চলতেই থাকে, তাই না? একাধিক ভেহিকেল চলে। সো যদি মাল্টিপল ভেহিকেল অ্যাট এ টাইম একটা স্ট্রাকচারের উপর থাকে, সেই ক্ষেত্রে তার ইফেক্টটা কি, সেটাই আমরা আজকে বোঝার চেষ্টা করব। যদি তোমাকে একটা ক্লাসে বলছিলাম যে একটা লরি থাকলো, যেমন আর এখানে দেখো। একটু লো ভয়েস আসে। হ্যাঁ বলো। হ্যালো। স্যার ওর মনে হয় নেটের সমস্যা ছিল, আপনি স্যার কন্টিনিউ করেন। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। সো দেখো, যদি আমাদের এই বিমটার ক্ষেত্রে দেখো, সিম্পল একটা বিম, ফার্স্টের বিমটা এ বি, এই বিমটাতে একটা লোড, সেটার ভ্যালু হলো এফ, তাই না? এখন এই এফ ভ্যালুটা তোমার, আমি আগে যদি ছিল ওয়ান, ওয়ানের জন্য আমরা আইএল রাখতে পারতাম, এটা হলো ওয়ানের জন্য আইএল, তাই না? ওয়ানের জন্য আইএল, ওয়ান ইউনিট লোডের জন্য আইএল। এখন ওয়ান ইউনিট লোডটা তোমার যদি এইখানে থাকতো, তাহলে এটার ভ্যালু হতো ওয়ান। ওয়ান ইউনিট লোডটা যদি মাঝখানে হয়, তাহলে আমার ভ্যালুটা হলো এটা, এটা হলো ভ্যালু, রিয়াকশনের মান, এ পয়েন্টের রিয়াকশনের মান, যেটা হয়তো কত হাফ, হয়তো যদি অর্ধেক ডিস্টেন্স হয় তাহলে হাফ হয়। তাহলে ওয়ানের জন্য হাফ হইলে আমরা জানি যে তোমার এই ভ্যালুটা ওয়ানের চাইতে যা হবে, যত বেশি হবে তত গুণ হবে। সো হাফ ওয়ানের জন্য, যেহেতু হাফ এই পয়েন্টের লোডের কারণে রিয়াকশনের মান, সো এফ এর জন্য তার গুণ হবে, তত গুণ, হাফ ইন্টু এফ। মানে এটা পাইছিলাম কিভাবে আমরা, এটা বের করার জন্য আমরা সিমিলার ট্রায়াঙ্গেল বলছিলাম, সিমিলার ট্রায়াঙ্গেল। আমরা যদি এইখান থেকে এই পুরো বড় ত্রিভুজটা চিন্তা করি, বড় ত্রিভুজটা, তাহলে বড় ত্রিভুজের লম্ব বাই ভূমি, সিমিলার ট্রায়াঙ্গেল ক্ষেত্রে জানি লম্ব বাই ভূমি ইয়া হয় সেম, ওয়ান বাই এল সমান সমান তোমার হলো, এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এই যেটা, তাহলে এটার ক্ষেত্রে হবে, এটার লম্ব হলো, আমি বের করব এক্স, এটার মানটার জন্য বের করব, তা ডিভাইড বাই হবে এল বাই টু, অর্ধেক যেহেতু, এই লেন্থটা হলো এল বাই টু, সো এল বাই টু। তাহলে এল এল কাটা যাবে, থাকবে হাফ, তাহলে এক্স সমান সমান হবে তোমার ওয়ান ইন্টু হাফ। তাহলে আমরা এই মানটা বের করতে পারতাম, তাই না? তাহলে কি লাগতেছে আমার, এটা হলো তোমার লোডের মান আর হলো ডিস্টেন্স, লোডের মান আর হলো ডিস্টেন্স, তাই না? দেখো এখানে লেখা আছে অ্যাকশন ফোর্স সমান সমান অর্ডিনেট ভ্যালু, অর্ডিনেট ভ্যালু মানে কি, এই ডিস্টেন্সটা, আর লোডের মান, মুভিং লোড। তাহলে লোডের মান যত, তত, আর হলো অর্ডিনেট ভ্যালু, এই দুইটা জিনিস আমাকে বের করতে হয় ফর ডিটারমাইনিং দ্য অ্যাকশন ফোর্স, যেখানে রিঅ্যাকশনের মান কত হবে সেটার জন্য। বুঝতে পারছো কথাটা? আর কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে দেখো কি লাগতেছে, এটা অ্যাকশন ফোর্স বের করার জন্য অর্ডিনেট ভ্যালু, অর্ডিনেট ভ্যালু মানে হলো তোমার ডিস্টেন্সটা, কত ডিস্টেন্স, আর হলো মুভিং লোডের মান। এটা হলো যদি পয়েন্ট লোড হয় সেই ক্ষেত্রে, আর যদি আমাদের ইয়া হয়, কি বলে, এরকম ইউনিফর্ম ডিস্ট্রিবিউট লোড থাকে, একদম পুরাটা জোরে ইউনিফর্ম ডিস্ট্রিবিউট লোড, নদী আর নর্মালি থাকে না, কারণ হুইল লোড তো ডিস্ট্রিবিউট লোড হয় না, But যদি থাকে সাপোজ, সেই ক্ষেত্রে আমার সূত্রটা হলো একটু ডিফারেন্ট হয়ে যায়, সেটা হলো তোমার এই এরিয়া চলে আসে, এখানে একটা কনসিডারেশনে এরিয়া চলে আসে, হাফ ইন্টু এল ইন্টু ডাব্লিউ, ওয়ান তো থাকে দরকার নেই আসলে,
হাফ ইন্টু এল মানে হলো টোটাল লেন্থ, কতটুকু জায়গায় জুড়ে লেন্থটা আছে ওই লোডের লেন্থ। এই লেন্থ এল মানে হলো লোডের লেন্থ, লোডের কতটুকু লেন্থ সেটা। আর ডাব্লিউ মানে হলো এই লোডের ভ্যালু, এই লোডের ভ্যালু যে কত 1 কিপ পার ফিট বা 2 কিপ পার ফিট, সেই ভ্যালুটা হলো ডাব্লিউ। হাফ ইন্টু এল ইন্টু ডাব্লিউ, এটা করলেই তোমার এই লোডটার ক্ষেত্রে রিঅ্যাকশনের মানটা এখানে কত মান চলে আসে সেটা বের করা সম্ভব। ঠিক আছে। আচ্ছা একটা মিনিট আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আপনি বলো। হুম হুম, আমি তো ক্লাস নিচ্ছি, আমি তো ক্লাস নিচ্ছি, আমার ক্লাস শেষ হবে একটায়। ওদের থাকবে, ওদের এর উপরে ক্লাস আছে, জিজ্ঞেস করো তো একটার পরে পারবে কিনা সবাই। স্যার একটার পরে তো আমাদের ল্যাব আছে। ওকে সো আমি তো একটা তোমাদের বলি যাই আর কি, অন্য কোথায় অন্য জায়গায় বলছি। আচ্ছা তোমাদের একটা আগে ছেড়ে দিব, সমস্যা নেই। সো এইভাবে আমরা যদি পয়েন্ট লোড বা ডিস্ট্রিবিউট লোড থাকে তাহলে আমরা এইভাবে ভ্যালুগুলো বের করতে পারি ওই লোডের জন্য। এটা তো একটা লোড দেখলাম আমরা এতক্ষণ। তো যদি মাল্টিপল লোড থাকে তাহলে কি হবে, মাল্টিপল লোড থাকলে যেটা হবে সেটা হলো ওই প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালের জন্য যে ভ্যালুটা সেটা বের করে সবগুলোকে যোগ করে দিতে হবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে ভ্যালু সেই ভ্যালুগুলোকে বের করে বাকি সবগুলোর সাথে কি করতে হবে, যোগ করে দিলেই আমাদের ওই টোটাল ইফেক্টটা বের হয়ে যাবে। কথা বুঝতে পারছো? আমার কথা কি ক্লিয়ার? এখন তোমরা আসলে রেসপন্স না করলে আমি বুঝবো না আমার কথা বুঝতেছো কিনা। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার। শোনা স্যার, যাচ্ছে। জি শোনা যাচ্ছে স্যার, জি স্যার। স্যার। রেসপন্স না করলে তো আমি বুঝতেছি না তোমাদের কথা। আচ্ছা দেখো, এই যে একটা ম্যাথ, সিম্পল একটা ম্যাথ করছে। যেমন একটা বিম দেওয়া আছে, এ থেকে বি পর্যন্ত একটা বিম যার স্প্যান লেন্থ হলো 60 ফিট। তো এই আহ, তোমার 60 ফিটের ভিতরে দেখো এখানে কি বলছে, সিরিজ অফ হুইল, এখানে অনেকগুলো হুইলের একটা সিরিজ দেওয়া আছে। মানে এই সিরিজটার ভিতরে কি একটার পর একটা হুইল লোড আছে আর কি, তাদের একটা হুইল থেকে বা একটা লোড থেকে একটা লোডের মাঝখানে ডিস্টেন্স দেওয়া আছে। আর এই ম্যাথের ক্ষেত্রে কনসিডারেশন গুলো হলো এই হুইলের যে বা এই লোডের যে সিকোয়েন্স, অ্যাকচুয়ালি এই সিকোয়েন্স গুলাকে পরিবর্তন করা যাবে না, মানে 10-এর পরে এই 10ই থাকবে, তুমি চাইলে 36 আনতে পারবা না। ঠিক আছে, তার মানে এই সিরিজটা ফিক্সড, এই সিরিজটা ফিক্সড এবং সিরিজের লোডের মাঝখানে যে ডিস্টেন্স গুলো আছে 10 ফিট, 5 ফিট, 8 ফিট, 6 ফিট 6 ফিট করে, এই ডিস্টেন্স গুলাও ফিক্সড। এই ডিস্টেন্স গুলাকেও পরিবর্তন করা যাবে না। তাহলে এই দুটো জিনিস হলো ফিক্সড, একটা হলো সিকোয়েন্স, একটা হলো তাদের ডিস্টেন্স বা স্পেসিং। তো এই দুইটা, এটা একটা সেটের মতো আর কি, সিরিজের একটা সেট বা লোডের একটা সেট। এই লোডগুলা আমাকে বলা হয়েছে যে এই বিমের উপরে অ্যাপ্লাই করতে হবে। এখন এই পুরো সেটটাকে তুমি অ্যাপ্লাই করবা। এখন অ্যাপ্লাই করার ক্ষেত্রে তুমি রেফারেন্স হিসেবে যে কোনো একটাকে রেফারেন্স দিতে পারো, যে এটার নাম্বার দাও, প্রথমটাকে 1 2 3 4 5 6 হবে, দেখো 14টা লোড আছে, 14টা হুইল লোড আছে এখানে, ধরো সিকোয়েন্স দিছে। ঠিক আছে, 14টা লোড। এই 14টা লোডকে যদি আমরা এই বিমের উপরে বসাই তাদের স্পেসিং অনুযায়ী, তাহলে কিছু লোড হয়তো বিমের উপরে থাকবে, কিছু লোড হয়তো বিমের বাইরে চলে যাবে। ঠিক আছে, যেমন আমি যদি করি, আমাদের এভাবে চিন্তা করি যে আমাদের ট্রেডিশনাল ওয়েতে লোড গুলো হলো ডান দিক থেকে বাম দিকে মুভ করে, তাই না, আমাদের ট্রেডিশন অনুযায়ী। তো
তো ডান দিক থেকে যেহেতু বামে মুভ করে, তাহলে আমি যদি শুরুতে 10টাকে, এই যে প্রথম যে 1 নাম্বার লোড সেটাকে বি পয়েন্টে বসাই, তাহলে এটা 1 নাম্বার লোড যত বি পয়েন্টে, তাহলে বাকি যে 2 3 4 5 6 যত লোড আছে সবগুলো হলো বি এর রাইট সাইডে আছে বা ডান দিকে আছে, তাই না? কারণ এই শুধুমাত্র তখন এই একটা লোড বি, 1 নাম্বার লোড সেটা হলো বি পয়েন্টে আছে, মানে এই বিমের উপরে আছে। বাকি যে লোডগুলো আছে এগুলো একটাও বিমের উপরে নাই, এগুলো সব বিমের বাইরে। তার মানে বাকি লোডগুলোর কোনো ইফেক্ট এই বিমের উপরে আসবে না। এখন তারপরে যদি হয় যে এই লোডগুলো আস্তে আস্তে মুভ করতেছে, বাম দিকে যাচ্ছে ডান দিক থেকে, তাহলে বিম লোডটা আস্তে আস্তে এর উপরে আসবে, একটা একটু একটু করে ভিতরের দিকে মুভ করবে, তখন আস্তে আস্তে এই লোডগুলোও রিলেটিভলি এই বিমের উপরে আসা শুরু করবে। ঠিক আছে? এখন যদি আমি বলি ফার্স্ট এট বি পয়েন্টে 1 নাম্বার হুইল, তার লোড হলো 10 কিপ, তাহলে এই বি পয়েন্টে যখন 1 নাম্বার হুইল, তখন বাকি হুইলগুলো তো বিমের বাইরে, তাহলে এ পয়েন্টের রিঅ্যাকশনের মান কত? এ পয়েন্টে রিঅ্যাকশনের মান কত? কেউ বলতে পারবা? স্যার একটু করে দেখায় বুঝায় দেন, এমনি বুঝতেছি না স্যার। তাহলে স্যার জিরো হবে যদি বি পয়েন্টে বসায় লোড একটা লোড থাকে, তাহলে তো জিরো হওয়ার কথা না। হ্যাঁ, তার মানে আমি যেটা বললাম, আমাদের এই লোডটা হলো 1 নাম্বার হুইলের লোডটা এই পয়েন্টে, বাকি হুইলগুলো তো এইদিকে, তাই না? বাকি হুইলগুলো এখানে হলো 1 নাম্বার হুইল, যেটা হলো এই যে এটা 10 কিপ, এইটা আছে এই জায়গাটায়। তারপরে এইগুলো 10, আরো 10, তারপরে 36 36 36, এইভাবে করে বাম দিকে সব। বাকি এই বিমের উপরে কোনো লোড এখনো আসে নাই, সব এই একটা লোডই আসছে, সেটা হলো বি পয়েন্টে, তার ভ্যালু হলো 10। তাহলে যেহেতু লোডটা বি পয়েন্টে অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে এ পয়েন্টে এর কোনো ইফেক্ট আসবে না, তাই না? যেহেতু এই বিমের মাঝখানে কোনো লোড নেই, সাপোর্টের উপর লোড থাকলে আমরা জানি সরাসরি কথা চলে যায়, সাপোর্টের রিঅ্যাকশন নিয়ে নেয়, তাহলে বি পয়েন্টের রিঅ্যাকশন হবে 10, এ পয়েন্টে 0, তাই না? এখন তাহলে দেখো এই জায়গাটায় যদি আমি এটা হলো আইএল, এটা হলো এই যে স্ট্রাকচারটার আইএল, এখানে আইএল আঁকা আছে। তো এই আইএল এর সাথে আমি দেখতেছি যদি লোডটা এই পয়েন্টে হয়, তাহলে এই পয়েন্টের লোডের কারণে আর এর মান হয় 0, দেওয়াই আছে। তার মানে এই পয়েন্টে যখন লোড, তখন আর এর মান 0। ফাইন। এখন লোড যখন আস্তে আস্তে ভিতরে ঢুকবে, তখন আর এর মান বাড়তে থাকবে। লোড যখন আস্তে আস্তে ভিতরে ঢুকতেছে, আর এর মান কি হচ্ছে? বাড়তেছে না? এই যে মান বাড়তেছে, ভ্যালু বাড়তেছে, বাড়তে বাড়তে যখন এই পয়েন্টে চলে আসবে লোডটা, তখন হলে ম্যাক্সিমাম রিঅ্যাকশন আসে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন কথা হলো লোড তো আসতেছে, লোড তো আর একা আসবে না, মানে 1 নাম্বার হুইল কি একা আসবে? সাথে সাবসিকুয়েন্টলি সব লোড নিয়ে আসবে, তাই না? সবগুলা হুইল নিয়েই সে আগে বলছে সিরিজের স্পেসিং আর সিকোয়েন্স চেঞ্জ করা যাবে না, তার মানে লোড সবগুলোই আস্তে আস্তে আসতে থাকবে। মানে 1 নাম্বার হুইল যখন এই জায়গাটায়, তখন 2 নাম্বার হুইলটা এই জায়গায়, 3 নাম্বার হুইলটা এই জায়গায়, এইভাবে করে প্রত্যেকটা হুইল তার পজিশন অনুযায়ী এই বিমের উপরে বসে যাবে। দেখো তার ছবি দেওয়া আছে এখানে, এই যে 1 নাম্বার হুইল যদি আমি এ পয়েন্টে রাখি, 1 নাম্বার হুইল যদি এ পয়েন্টে থাকে, বাকি হুইলগুলো এইভাবে বিমের উপরে বসে যাবে। 11 নাম্বার হুইলটা তোমার বিমের উপরে লাস্ট ঢুকছে, বাকি 12 13 14 এগুলো বিমের উপরে আসতে পারে নাই। বুঝতে পারছো বিষয়টা? এইটুকু ক্লিয়ার হয়েছে? এটা বলো আগে, এটা বোঝা ইম্পর্টেন্ট। এখনো স্যার হয় নাই। কি হয় না এটা বলো আমাকে, কোশ্চেনটা কোথায় বোঝা নাই বলো। আপনি বলছেন স্যার এই যে হাতের ডান সাইডে যেখানে আমার জিরো, ওই সাইডে হচ্ছে বাড়তে থাকবে তার অপোজিট সাইডে, তাহলে আমার কোশ্চেন হচ্ছে এই সাইডটা কি আর বি না আর এ? আপনি যে এইখানে ডায়াগ্রামটা আইডিয়াল ইনফ্লুয়েন্স লাইন অফ আর এর। এটা আর এর জন্য আঁকা আছে, এটা বলাই আছে আর এর জন্য আঁকা, তাই না? জি স্যার। এটা আর এর আইএল, তো ভ্যালু তো আর এর জন্য পাবো আমি, বি পয়েন্টের জন্য তো পাবো না। লাস্টে কি বললেন স্যার, যে 1 নাম্বার থেকে শুরু হয়ে 11 নাম্বার শেষ হয়েছে, 12 13 14 আলাদা বলতে কি বুঝাইছিলেন? বুঝতে পারি। এটা হলো বলছি যে তোমাদের 1 নাম্বার হুইলটা, আমার তো আগে আমি প্রথমে 1 নাম্বার হুইল কোথায় দিছিলাম বলো? 1 নাম্বার হুইল প্রথমে ছিল বি পয়েন্টে,
তাই না? হ্যাঁ সেই বি পয়েন্ট থেকে আমি এটাকে আস্তে আস্তে মুভ করতেছে, বি পয়েন্ট থেকে হুইলটা কি করতেছে, মুভ করতেছে, যেহেতু মুভিং লোড, তো বি পয়েন্ট থেকে মুভ করতে করতে এ এর দিকে যাচ্ছে। সো বি থেকে এতে যাওয়ার পরে যখন এতে গেল, 1 নাম্বার হুইলটা যখন এতে, এখন 1 নাম্বারের পিছনের যে হুইলগুলা, আগেই বলছি সিরিজটা সেম থাকবে, সিরিজ কখনো কি হবে না, ব্রেক করবে না। সো 1 নাম্বার হুইল যখন এই এ পয়েন্টের উপরে আসছে, তার বি পয়েন্ট 2 নাম্বার হুইল তার রিলেটিভ পজিশনে চলে যাবে, সি পয়েন্টে তার রিলেটিভ পজিশনে চলে যাবে, মানে এখান থেকে 5 ফিট দূরে, এখান থেকে 8 ফিট দূরে, এখান থেকে 6 ফিট দূরে, এখান থেকে, এইভাবে যে স্পেসিংগুলো, সেই স্পেসিংগুলো বজায় রেখে আমি যদি হুইলগুলোকে বসাই, তাহলে 11 নাম্বার হুইলটা লাস্ট হলো বিমের উপরে বসে, বি পয়েন্টে। আমাদের যে 11 নাম্বার হুইল, যেটা এইটা বি পয়েন্টে বসে যায়। তারপরে যে 13, 14, 15, 12, 13, 14 যে হুইলগুলো আছে, এই হুইলগুলা বিমের উপরে আসতে পারে না, দেখো ডটেড লাইন দেওয়া আছে, মানে এগুলো বিমের উপরে এখনো আসে নাই, এইগুলা বিমের ভিতরে প্রবেশ করতে পারে নাই। এইটুকুই বলছি, এইটুকু বুঝতে পারছো? এটা বলো, মানে এই লোডের পজিশনিংটা বুঝছি। সবাই বুঝতে পারছো? আসলে এখন যদি ক্লাসের মধ্যে তোমরা মানে অনলাইন ক্লাস মনে করে যদি বাসায় বসে বসে ঘুমাও অথবা জি স্যার, বুঝতে পারছি এটা। অন্য কিছু করো, তাহলে আমার পক্ষে আসলে হয়তো বলেই যাব, আমি আর হয়তো আর কিছু জিজ্ঞেস করবো না। তারপরে তোমরা রেকর্ড থাকবে, দেখে নিয়ে বুঝে নিও বাসায়, ঠিক আছে? তোমাদের আগ্রহ দেখতেছি না, আমি খুবই রেসপন্স কম করতেছো। স্যার অনেক একটু ক্রিটিক্যাল স্যার, আর এটা যদি অনলাইনে বোঝানো হয় স্যার, আসলে সত্যি কথা বলতে এটা বোঝা যায় না স্যার অতটাও, এই জন্য স্যার একটু ঝামেলা হয় স্যার। এখন ব্যাপারটা হচ্ছে বোঝা যায় না না বুঝতে চাই না, এটা হলো প্রশ্ন। হ্যাঁ আমি জানি বোঝা কঠিন, বাট আমি যতটুকু বলার চেষ্টা করতেছি, আমি বুঝতে চেষ্টা করতেছো কিনা, এটা হলো ফ্যাক্ট। স্যার বুঝতে চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না, কারণ এমনি এটা কেন জানি অনেক কঠিন লাগতেছে। বোঝার চেষ্টা করতে কিন্তু পারতেছি না বুঝতে। স্যার সত্য কথা বলতে স্যার, এটা ক্লাসেও স্যার বুঝতে গেলে একটু ঝামেলা হয়, আর তারপরেও স্যার অনলাইন ক্লাসে যদি হয় সেক্ষেত্রে স্যার আর একটু বেশি ডিফিকাল্ট হয়ে যায় স্যার, বোঝানো একটু। স্ট্রাকচার বুঝতে অনেক কষ্ট হইতেছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো অফিস দিলাম বলো বলো। স্যার। আমরা স্যার একটু বাইরে আছি, 5 জন একটু কাজ করতেছিলাম বাইরে। কতক্ষণ লাগবে তোমাদের কাজ করতে? আমাদের স্যার কাজ মোটামুটি শেষ, এখন স্যার আমরা মানে ডিপার্টমেন্টের দিকে আসতেছি স্যার। রাকিব তোমার সাথে আছে? রাকিব রাকিব স্যার আমাদের সাথে নাই, আমাদের সাথে আছে ওই যে 231 ব্যাচের হলো বড় ভাইরা আছে 2 জন, আর আমরা 3 জন। আচ্ছা স্যার তাহলে স্যার আমরা স্যার হলো আমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন স্যার। আমরা টোটাল 5 জন আছি, মানে আমাদের ক্লাসমেট। আমরা 4 জন। 5 জন। ও হ্যাঁ 5 জন। স্যার ঠিক আছে, সমস্যা নেই। স্যার আমরা পরে স্যার রেকর্ড ক্লাস দেখে নেব স্যার ইনশাআল্লাহ। কি বলে? আচ্ছা চেষ্টা করো যতটুকু পারা যায়, ঠিক আছে? পরে জি স্যার, জি স্যার, জি স্যার। ইয়েস স্যার। ওর আবুকে বলো যে স্যার ট্রাশের ম্যাথ কি করা শেষ স্যার? ট্রাসের ম্যাচ তো অনেক আগেই শেষ হয়েছে। স্যার ট্রাশের যে স্যার একটু কিছু এই যে আপনার ইনফ্লুয়েন্স লাইন্সের কিছু ম্যাথে একটু সমস্যা ছিল। আপনি তো স্যার আপনি মনে করেন সবগুলো ইউনিফর্ম দিয়ে করাইছেন, কিন্তু আনইউনিফর্ম কিছু ম্যাথ আছে স্যার, মানে ট্রাশের মাঝখানে মানে ইনক্লাইন্ড আছে। ট্রাসের মানে আমরা তো সব স্যার সাধারণভাবে মনে করেন যে একবার পুরো ইউনিফর্মের মতো
এই আপনার ওয়ারেন্ট ট্রাস্ট অথবা আর ট্রাস্ট মানে আমরা ক্যালকুলেশন করছি। আচ্ছা পার্সোনালি দেখা করো, ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে আমার সাথে। মানে স্যারকে আপনি যতটুকু করাইছেন ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো আমরা। কেন ওইটুক থাকলে কেমনে হবে? না স্যার, আপনি শুধুমাত্র ওয়ারেন্ট ট্রাস্টের সফটওয়্যার করাইছেন। বাকি যেগুলো ট্রাই করবা, আমি তো বলছি ট্রাই করতে। না বইয়ের ভিতরে স্যার অনেক টাইপসের ম্যাথ আছে, তো এই জন্য স্যার বলছি সবে স্যার। ট্রাই করবা। স্যার ওই টাইপসের ম্যাথগুলো স্যার যদি একটা সলভ করে দেন তাহলে ভালো হতো স্যার। ওই টাইপসের ম্যাথগুলো ওই টাইপসের ম্যাথ আমরা পারিনি স্যার। না পারলে তো বললাম, তুমি যে জিনিসটা পারতেছো না আমাকে দেখা করো। জি জি স্যার। তোমার তো বলি নাই, তুমি পারলে নিজে নিজে করো, তাই না? জি জি স্যার। ঠিক আছে। স্যার আপনি ডিপার্টমেন্টে কত সময় থাকবেন আজকে? আমি আছি 4টা পর্যন্ত আছি। আচ্ছা স্যার, তাহলে স্যার আপনার সাথে দেখা করুন। আর আমরা ক্লাসে ব্যাক করতে পারি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে হুইলের পজিশনিংটা, ঠিক আছে? এখন এই পজিশনিংটা কেন ইম্পর্টেন্ট? আমার কোশ্চেনে চাইছে, দেখো ম্যাক্সিমাম রিঅ্যাকশন। কোশ্চেনে কি চাইছে? ম্যাক্সিমাম রিঅ্যাকশন, তাই না? এখন আমি আগে কি দেখলাম, যখন লোডটা বি এ 1 নাম্বার লোডটা বি পয়েন্টে, তখন এ তে রিঅ্যাকশনের মান হলো 0। তারপরে যখন সে এই লোডটা আস্তে আস্তে বাম দিকে মুভ করতেছে, তখন এ তে রিঅ্যাকশনের মান বাড়তেছে। এতে রিঅ্যাকশনের মান কি হচ্ছে? বাড়তেছে, তাই না? সো এখন এই লোডটা যত ভিতরে ঢুকবে, একাধিক লোড আসতেছে, তখন আমরা জানি আর এর মানটা বাড়তে থাকবে। এখন কোন পজিশন, মানে এই সিকোয়েন্সটার কোন পজিশনের কারণে বা কোন কি বলে অবস্থানের কারণে আসলে আর এর মান সর্বোচ্চ আসে, সেটাই আমাদেরকে বের করতে বলছে। তার মানে এই সিকোয়েন্সটাকে আমাকে বিভিন্নভাবে ট্রায়াল করতে হবে। ট্রায়াল দিয়ে দেখতে হবে যে আর এর মান এই হুইলগুলার বা এই সিরিজটার কোন পজিশনের জন্য ম্যাক্সিমাম আর এ পাওয়া যায়। এখন এই জায়গাটায় যেমন আমি বলি, ফার্স্ট ট্রায়ালে আমরা কি করছি, এখানে দেখো এটা হলো ফার্স্ট ট্রায়াল। 1 নাম্বার হুইল এ পয়েন্টে, তাহলে বাকি হুইলগুলো সেই হিসেবে তার রিলেটিভ পজিশনে বসে গেছে। তাহলে 11 নাম্বার হুইল পর্যন্ত আছে, তাহলে 12, 13, 14 বাইরে। তাহলে এই কারণে আর এর মান কত, এই সিস্টেমটার কারণে, এই পজিশনটার কারণে আর এর মান কত, এটা আমাকে বের করতে হবে। এইটা বের করব কিভাবে? তাহলে আমাকে এই লোডিংটাকে এই আইএল এর ভিতরে বসাইতে হবে। এই লোডিংটাকে কি করব? আমরা আইএল এর ভিতরে বসাই দিব। তাহলে আমি যদি ফার্স্ট লোডিংটা যে এখানে দেই, 1 নাম্বার লোড, তারপরে 2 নাম্বার লোড, তারপরে 3 নাম্বার লোড, মানে 3 নাম্বার বলতে হুইল আর কি, যে এখানে যে সিকোয়েন্সটা আছে 10, 10, 36, এটা 10, এটা 10, এটা কত 36। তারপরে এভাবে করে প্রত্যেকটা লোডের জন্য আমি ভ্যালু পজিশনগুলো সেট করে দিলাম। এই বিমের ভিতরে তারা যে পজিশনে আছে সেই পজিশনে আমি লোডগুলোকে সেট করে দিলাম। লোড করে সেট করে দিলে এখানে এই পজিশনে থাকবে হলো লাস্ট 11 নম্বর লোডটা, যার ভ্যালু হলো তোমার 20। এখন আমাকে, আমি যেটা বলছিলাম তোমাদেরকে, যে এই প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল মান বের করতে হবে। এই প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল এই মানটা কত সেটা বের করলে, তারপর সবগুলো যোগ করে দিলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে? সবগুলো কি করতে হবে? যোগ করতে হবে, আর কিছুই না। তো সবগুলো যোগ করে দিলেই যদি দিতে পারি, তাহলেই আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তাহলে এখন আমি ফার্স্ট এটা চিন্তা করি যে এই 10 কি যে লোড, সেই লোডটার জন্য এটার ইফেক্ট কত, সেই লোডের জন্য ইফেক্টটা। তাহলে দেখো আমাদের এইখানে সূত্র যেটা আমি দেখছিলাম একটু আগে, সেই সূত্রটাই তোমার লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি কিসের?
এই আইএলের এই ত্রিভুজ যেটা সিমিলার ট্রায়াঙ্গেলের যে ত্রিভুজটা ছিল, সেই সিমিলার ট্রায়াঙ্গেলের এই বড় ত্রিভুজটার লম্ব মান কত 1, তাই না? আইএলের ক্ষেত্রে এটা মান হয় কত 1 লম্ব, এবার ভূমি হলো এই যে এই ত্রিভুজটার ভূমিটা, লম্ব বাই ভূমি, ওকে, ভূমি কত 60 ইনটু তোমার লোড ইনটু ডিস্টেন্স, তো লোডের মান কত 10, এই যে 10, প্রথম লোডের মান হলো 10, তাহলে 10 ইনটু ডিস্টেন্সটা কি? ডিস্টেন্সটা হলো আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল ক্ষেত্রে আমরা জানি এইটার ক্ষেত্রে ডিস্টেন্স হয় এইটা হলো তার ডিস্টেন্স, তাই না? এই দিক থেকে আমরা ডিস্টেন্স নিয়েছিলাম সিমিলার ট্রায়াঙ্গেল বের করার জন্য, তাহলে এইটা হলো ডিস্টেন্স। তাহলে লম্বের অপোজিট থেকে ডিস্টেন্স, এটা খেয়াল রাখবো কথাটা, লম্বের অপোজিট সাইড থেকে, মানে যেখানে ত্রিভুজ শেষ, ট্রায়াঙ্গেল শেষ, এইখান থেকে ডিস্টেন্স, তোরগুলো ডিস্টেন্স হলো যেখানে ট্রায়াঙ্গেল শেষ হয় সেইখান থেকে ডিস্টেন্স লাগে। তাহলে সেখান থেকে এই 1 নাম্বার লোডের ডিস্টেন্সটা কত 60, পুরোটাই যেহেতু 1 নাম্বার লোডের ডিস্টেন্স হলো 60, তাহলে এখানে ডিস্টেন্স হলো 60। তারপর 2 নাম্বার লোডের মান কত 10, এই যে 2 নাম্বার লোড ভ্যালু হলো 10, তাহলে এটা যদি এখানে হয়, এটা যদি পজিশন, এটা 2 নাম্বার লোড, তাহলে এখান থেকে ডিস্টেন্স হলো এইটা 55, যেহেতু 5 ফিট ভিতরে আছে তার মানে আগের থেকে 5 ফিট কম হবে। তারপরে 3 নাম্বার লোড মান কত 36, তাহলে 36 ইনটু ডিস্টেন্স কত হবে, আরো 8 ফিট কমে যাবে, তাহলে 55 থেকে 8 বাদ দিলে তোমার 47, তাহলে এটা হলো পরের লোড। তারপরে আবার আরেকটা লোড 36, এই যে 36 ইনটু তার ডিস্টেন্স কত হবে, আরো 6 কমবে, তো 55 থেকে 47 থেকে 6 কমে গেলে 41, হ্যাঁ 41। এইভাবে তোমার যতগুলো লোড আছে সবগুলো লোড যোগ করবা, যোগ করে দেখো লাস্টে যে লোডটা ছিল 20, এই যে এই লোডটা যেটা 11 নম্বর লোডটা বি পয়েন্টের উপরে পড়ছে, 11 নম্বর লোডটা, তো সেটা ডিস্টেন্স কত 0। জি স্যার। এখন যদি আমি এই পুরোটা ক্যালকুলেট করে মান বের করি, তাহলে কত আসতেছে 120। তার মানে আমার ফার্স্ট যে ট্রায়াল, আমি যদি এই পজিশন মানে লোডের এই পজিশনটা কল্পনা করি বিমের উপরে, তাহলে আর এর মান আসতেছে 120 কিউব। এই পজিশনের জন্য আর এর মান কত আসতেছে 120 কিউব। স্যার আপনি কি বলে দিবেন কতবার ট্রায়াল দিতে হবে? না আমি বলবো না, স্বয়ং শেষ করি, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে কখন শেষ করতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, ফার্স্ট ট্রায়াল দিয়ে আমরা পাইলাম হলো 120। 0 আসলে তো বোঝা যাবে স্যার নাকি ওইটাই? না 0 তো না, আমার তো ম্যাক্সিমাম মান দরকার, 0 তো আসবে না কখনোই। আচ্ছা, ডিস্টেন্সের কথা বলতেছি স্যার, ডিস্টেন্স। না ডিস্টেন্সের 0 হওয়ার সাথে সম্পর্ক নাই, আমি তো এই পজিশনের সাথে সম্পর্ক, ঠিক আছে, সম্পর্ক পজিশনের সাথে আর হলো ভ্যালুর সাথে। তাহলে কি করলাম দেখো, আমার কথাটা শেষ করো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা। তাহলে 1 নাম্বার পজিশনে আমি মানে 1 নাম্বার ট্রায়ালে কি করলাম, 1 নাম্বার হুইলকে এই পয়েন্টে রাখলাম, তারপর বাকি হুইলগুলো সেই সিকোয়েন্স অনুযায়ী বসে গেছে, তাহলে এই সিকোয়েন্সের কারণে বা এই পজিশনের কারণে আর এর মান আসছে 120 কিউব। এটা হলো এই ট্রায়ালে দিছি। সেকেন্ড ট্রায়ালে আমি কি করলাম, সেকেন্ড ট্রায়ালে আমি এটাকে মানে এই লোটা আরো মুভ করছে, এই লোটা মুভ করে, মানে 1 নাম্বার লোটা মুভ করে আরো বের হয়ে গেছে, এখন 2 নাম্বার হুইলটা এ পয়েন্টে আছে। 2 নাম্বার হুইল কোথায়, এ পয়েন্টে। তাহলে এই যে 1 নাম্বার হুইল যেটা, এটা তো এখন বিমের বাইরে চলে গেছে। 1 নাম্বার হুইল কোথায়, এখন বিমের বাইরে, তার মানে এটার ইফেক্ট এখন আর নাই, এটা বাদ, এই হুইলটা শেষ। সেম অ্যাজ 12 13 14, এটাও এখনো বিমের ভিতরে ঢুকে নাই, এটাও কি বিমের ভিতরে এখনো প্রবেশ করে নাই, সো এটার ইফেক্টও বাদ, যেহেতু এটা বিমের ভিতরে আসেই নাই, সো এটার ইফেক্ট এখনো আসবে না, সো এটাও বাদ। স্যার এই 12 13 14 যেটা বললেন বিমের ভেতরে ঢোকে না, এটা কি আরেকবার একটু বলা যাবে? দেখো আমি কি বললাম, তোমাকে একটা রেফারেন্স পয়েন্ট দিয়ে স্টার্ট করতে হবে,
রেফারেন্স পয়েন্টে কি করতে হবে, স্টার্ট। এই মনে করো আমি 2 নাম্বার হুইলটাকে এই পয়েন্টে বসাইলাম, 2 নাম্বার হুইলকে কি করছে, এই পয়েন্টে বসাইছো। তারপরে বাকি যে হুইলগুলা, এই সিকোয়েন্স তো সেম, সিকোয়েন্স কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। এবং তাদের মাঝখানে যে ডিসটেন্স, সেটাও কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। এখন এই যে এই লোডটাকে যদি 2 নাম্বার হুইলটাকে যদি বি পয়েন্টে বসাও, তাহলে বাকি যে এদের মাঝখানে যে ডিসটেন্স আছে, এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্স দেখবো 60-এর বেশি চলে আসে ভ্যালুগুলা। মানে এটা একটার পর একটা বসাইতেছো তুমি, তাই না? তো বসাইতে বসাইতে তুমি যখন দেখতেছো যে এই 12-13 নাম্বার হুইল, সে তার যে এখান থেকে যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা বিমের বাইরে চলে যায়। পজিশনটা কোথায় চলে যায়, বিমের বাইরে। তার মানে তারা এখনো বিমের ভিতরে প্রবেশ করতে পারে না, এটা বলছি। কারণ আমি মাঝখানে স্পেসিং চেঞ্জ করতে পারবো না, বুঝছো কথাটা? এই লোডগুলোর মাঝখানে স্পেসিং চেঞ্জ করা যাবে না। তাহলে এই রেফারেন্স পয়েন্ট সাপেক্ষে এই হুইলগুলো এখনো বিমের ভিতরে ঢুকতে পারেনি, এটা বলছি, এখনো বিমের বাইরে আছে। তুমি যোগ করো তাহলে বুঝতে পারবো। দেখো 2 নম্বর পয়েন্ট থেকে 8, 8 6 14, 14 আর 6 তোমার 20, 26, 26 এর পরে তোমার হলো 8, তাই না? কত, 34, 38, 47 আর হলো 8, 55। তার মানে এই পর্যন্ত হলো 55। তারপরে 55-এর পরে আরো আছে 12, কিন্তু তোমার বাকি আছে 5, তাই না? স্পেসিং হলো 60 ফিট। 55 হলো এই পর্যন্ত আসছে, আর 12 দিলে এই পর্যন্ত। তাহলে এই হুইলগুলো এখনো বিমের বাইরে আছে। এই যে এই হুইলটা, এই হুইল বিমের বাইরে থাকলে এইগুলো বিমের বাইরেই থাকবে। মানে 12 যখন ক্রস করে যাবে এগুলো ঢোকা শুরু করবে। হ্যাঁ, মানে রিলেটিভ পজিশন আর কি, জাস্ট এই যে মানে একটা ট্রেনের মতো বলতে পারো, তাই না? যে একটা চাকার পর একটা চাকা, একটা চাকার পর একটা চাকা, বগির মতো একসাথে মুভ করে, একটা থেকে আরেকটা মুভ করতে পারবে। রিলেটিভ মানে বেশি মুভ করার তো সুযোগ নাই, তাই না? এরকম আর কি। আমার কথা ক্লিয়ার? স্যার ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন এই পজিশনের কারণে, মানে এই ট্রায়াল 2 নাম্বার ট্রায়াল হলো এটা, এটার কারণে আমি দেখবো আর এর মান কত আসতেছে। সেম ভাবে যে এখন যেহেতু তোমার এখানে দেখো 2 নাম্বার ট্রায়াল, হুইল 2 অ্যাট পয়েন্ট এ, মানে যে 2 নাম্বার হুইলটাকে আমি এক পয়েন্ট এতে রাখছি। তাহলে আগেরটা বাদ, 10 বাদ, তারপর শুরু হবে এই 10 থেকে। তাহলে সূত্র একই, লম্ব বাই ভূমি ইন্টু লোড ইন্টু ডিস্টেন্স, লম্ব বাই ভূমি ইন্টু লোড ইন্টু ডিস্টেন্স। তাহলে লম্ব বাই ভূমি তো সবার জন্য, যেহেতু একটাই ত্রিভুজ, তো লম্ব বাই ভূমি সবার জন্য ফিক্সড, এটা কমন, এটা কমন নিয়ে রাখছে, এই পার্টটা কমন নিয়ে রাখছে, আর কিছুই না। তারপরে লোড ইন্টু ডিস্টেন্স, তার লোডের মান কত, 10। 2 নম্বর হুইলের লোড কত, 10। 10 ইন্টু ডিস্টেন্স কত, অপোজিট থেকে যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে ডিস্টেন্স লাগে, এই পয়েন্টের লোডটা, তাহলে 60, ডিস্টেন্স 60। তারপরে 3 নাম্বার হুইল, লোড 36, তার ডিস্টেন্স কত হবে, 8 ফিট কম হবে, 60 থেকে 8 কম হবে, তাহলে 52। তারপর আবার 36, আবার 8 ফিট থেকে আরো 6 ফিট কমবে, তাহলে তোমার 52 থেকে 6 কম হলে 46। এইভাবে কমতে কমতে তোমার দেখো লাস্টে যে 20 যেটা, সেটা এবং 55 পর্যন্ত যেহেতু কাউন্ট করছিলাম, তার মানে তারা 5 ফিট ভিতরে আছে। এটা এখন 5 ফিট ভিতরে আছে। সো আগে যেটা ছিল 0 ফিট দূরে, এখন সেটা কত, 5 ফিট ভিতরে ঢুকে গেছে, তাই না? স্যার এখন লোডটা বলো। Determine the maximum reaction at a point due to series of মাইক্রোফোনটা অফ করে নাও, কে পড়ে? মাইক্রোফোন অফ। বলো, কে কিছু জিজ্ঞেস করতেছিলা? না স্যার। আচ্ছা, তাহলে এখন যদি এই 2 নাম্বার যে পজিশনিং, 2 নাম্বার পজিশনিং এর জন্য আমি দেখতেছি আমার রিঅ্যাকশনের মান কত আসতেছে, 120। আগেরটা থেকে বাড়ছে, আগেরটা থেকে কি হয়েছে, স্যার 130 আসছে। বাড়ছে। তার মানে আমার রিঅ্যাকশনের মান বাড়তেছে। এখনো এখন তাহলে আমি এখনো জানি না, তাহলে এই পজিশনের জন্য ম্যাক্সিমাম কিনা আমি বলতে পারতেছি না, আমাকে আরো ট্রায়াল দিতে হবে।
তাহলে আমি থার্ড স্যার ট্রায়ালে যাব। এই যে স্যার থার্ড এটা কি যদি স্যার আমার যদি লোড বেশি, যত বেশি পড়বে এই রিয়াকশনের উপরে, ততই তো স্যার ওই যে রিয়াকশনের মান বাড়তে থাকবে না? তাহলে হ্যাঁ, যদি আমি একদম বাইরের গুলা নিয়ে আসি, মানে সবচেয়ে বেশি যেটা আছে, তাহলেই তো রিয়াকশনের মান বাড়বে। না সবসময় এরকম নাও হইতে পারে। এটা তো ডিপেন্ড করে লোডিং এর কারণে, লোডিং এর পজিশনের কারণে, তাই না? তুমি বাইরের গুলো যদি আনো, মানে এইগুলো যদি আসে, সাপোজ জি এইগুলো আসলে তো আসবে বি এর দিকে, তাই না? কোন জি, দিকে আসবে? বিয়ের দিকে। বি এর দিকে আসবে। বি এর দিকে আসলে কি এর ইফেক্ট বাড়বে না কমবে? এর ইফেক্ট কমবে স্যার। কমার কথা, তাই না? জি স্যার। তো তোমাকে কয়েকবার ট্রায়াল দিতে হবে। না তুমি আগেই জাস্ট ভিতরে নিয়ে আসলেই বলতে পারতেছো না যে আসলে এটা যে বেশি আসবে না কম আসবে, যেহেতু ম্যাথমেটিক্যাল জিনিস অনেক কিছু চেঞ্জ হইতে পারে, স্পেসিং এর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এই যে ভ্যালুগুলো, এই যে এই ভ্যালুগুলো ইফেক্ট, এই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে স্পেসিং, তারপরে এইটা সিকোয়েন্স, এইগুলো ডিপেন্ড করে। মানে এগুলো আন্দাজে বলা যাবে না দেখে। ট্রায়াল কি স্যার অলওয়েজ চারটাই ট্রায়াল নাকি? না, চারটা ট্রায়াল না, আমি বলতেছি শেষ করি। সব নাগাই আমার কি বলছে ম্যাক্সিমাম, তাই না? তো আমি একটা ট্রায়াল দিলাম, দুইটা ট্রায়াল দিলাম, দেখলাম বাড়তেছে, ফার্স্ট ট্রায়াল থেকে সেকেন্ড ট্রায়ালে কি হয়েছে? বাড়ছে। তার মানে আমাকে বাড়ছে। থার্ড ট্রায়ালে যাইতে হবে, যে যতক্ষণ বাড়বে ততক্ষণ আমাকে যাইতে হবে। যখন দেখবো বাড়ার পরে কমে গেছে, তাহলেই বুঝবো যে আমার ট্রায়াল শেষ। ওকে, এখন দেখো থার্ড ট্রায়ালে কি করছে, 3 নাম্বার হুইলটাকে আমাদের এ পয়েন্টে রাখছে। 3 নাম্বার হুইল পয়েন্টে, তাহলে 1 আর 2 বাদ, তাই না? 1 আর 2 যেহেতু বিমের বাইরে চলে গেছে, তো 1 আর 2 বাদ। এখন দেখো এই 3 নাম্বারটা আসার কারণে 12 নাম্বার হুইলটা বিমের উপর চলে আসছে। 3 নাম্বারটা হওয়ার ফলে কি হয়েছে, 12 নাম্বার হুইলটা বিমের উপর আসছে, 13, 14 বাদ, 13, 14 এখন আসতে পারে না, 13, 14 বাদ। তাহলে 3 থেকে 12 এই হুইলগুলা হলো ইফেক্টিভ হুইল, 3 থেকে 12। ওকে ফাইন, তাহলে এখন 3 থেকে 12-র জন্য আমি ডিস্টেন্স করি, আমাদের যে লোড গুলো আছে ট্রায়ালটা। এই দেখো 3 নাম্বার হুইল অ্যাট এ পয়েন্ট। তাহলে আমার সূত্র তো ওইটাই, লম্ব বাই ভূমি ইন্টু লোড ইন্টু ডিস্টেন্স। তাহলে লোড 3 নাম্বার হুইল দিয়ে শুরু হয়েছে, 3 নাম্বার হুইলের মান হলো 36, ডিস্টেন্স হলো 60। তারপর আবার 2 নাম্বার এই হুইলটা 36-এর পাশে 36 আর 6 ফিট কম, তাহলে 54। তারপর আবার 36 আরো 6 ফিট কমছে 48, আবার 36 আরো 6 ফিট কমছে 42। এইভাবে করতে করতে লাস্ট যে এই 20 এবং 20-এরটা ঢুকছে 1 ফিট ভিতরে ঢুকে গেছে। এই 20 লোডটা কি হয়েছে, 1 ফিট ভিতরে আছে। তো ডিস্টেন্স হলো 1। ফাইন, এটার জন্য মান পাইছে কত? এই ট্রায়ালটার জন্য, মানে এই পজিশনিং এর জন্য, 3 নাম্বার পজিশনিং এর জন্য আমি ভ্যালু পাইছি হলো 150। তার মানে আরো বাড়ছে, আগের থেকে ছিল 130, এখন হচ্ছে 100। সেই 1 ফিটটা ঢুকলো, এটার ভ্যালু কি কোথাও দেওয়া আছে নাকি? এখান থেকে রিলেটিভ পজিশন থেকে বের হতে পারবো আমরা, এইখান থেকে বের করতে পারবো আমরা। মনে করো 3 নাম্বার হুইল যদি তোমার এ পয়েন্টে থাকে, 3 নাম্বার হুইল এ পয়েন্টে, তাহলে যোগ করো 6, 6, 12, 18, 18 আর 6, 24, 28, 28 আর 9, তাই না? কত, 37, 37 আর হলো 4, 41, 4, 45, 45 আর হলো 12, কত হয়? 45 আর 12, 57, তাই না? কিছু গোনায় ভুল করছি? তো ভুল হয়েছে মনে হচ্ছে। 3, 6, 18, 18 আর হলো 12, 30, 30, 39, 40 আর 8, 37, 37 আর 12 তোমার হলো 59, 47 আর 12, 59। ঠিক জি আছে, স্যার, আর এক তো স্যার ওই যে এক্সট্রা আর অ্যাড বাকি করতে থাকে, তাহলে এই লোডটা হলো 59 ফিট দূরে আছে। এ থেকে কোথায় আছে, 59 ফিট দূরে আছে এ থেকে। তাহলে আমার তো বি পয়েন্ট হলো 60 ফিট দূরে, তার মাঝখানে ডিস্টেন্স হতো 1 ফিট। বুঝতে পারছো? বুঝতেছি। এভাবে আর কি।
ওইখান থেকে তুমি বের করতে পারবে। ওটা বলো যে তুমি ফার্স্টে আগে বসাবা, এই ট্রায়ালগুলোর ক্ষেত্রে কি লোডগুলোকে তোমার কি করতে হবে, বসাইতে হবে ডিসটেন্স অনুযায়ী, আগে আইএল এর উপরে বসাই দিবা, তারপরে এখানে তুমি বের করতে পারবা। তোমার যদি মানে কষ্ট হয় বুঝতে, না বসাইলেও হবে, কিন্তু তোমার যদি ধরতে কষ্ট হয় তাহলে এরকম বসায়া করতে পারো। তাহলে এটা তো স্যার 150 পাইলাম থার্ড ট্রায়ালের জন্য, বলো। স্যার এটা স্যার ডায়াগ্রাম আঁকানো লাগবে না, যদি আমি যদি মানে এমনিতেই করতে পারি তাহলে তো এমনি হবে। হ্যাঁ এমনি হবে। আচ্ছা এরপরে কি করলাম, 4 নাম্বার হুইলটাকে নিয়ে আসলাম, এখন 3 নাম্বার হুইলটা বাইরে চলে গেল, 1 2 3 তিনটাই হলো বিম থেকে বাইরে, 4 নাম্বার হুইলটা এখন বিমের উপরে, 4 নাম্বার হুইলটা এখন বিমের উপরে, মানে এ পয়েন্টের উপরে, আসলে বিমের উপরে না, এ পয়েন্টের উপরে 4 নাম্বার হুইল। তাহলে 4 নাম্বার হুইল যদি এখন বসাই, তাহলে বাকি হুইলগুলা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবে, এদিক থেকে ঢুকবে ভিতরের দিকে। এখন 13 নাম্বারটা ভিতরে ঢুকে গেছে, 14 নাম্বারটা এখনো ঢুকতে পারে নাই, কারণ এই ডিস্টেন্সের কারণে। হ্যাঁ, তো এই পজিশনের কারণে এখন তার রিঅ্যাকশনের মান আসতেছে 136। কত আসছে? 36 কমে গেছে। 136, তার মানে আগেরটা থেকে এখন কমে গেছে। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এইটাই হলো ম্যাক্সিমাম রিঅ্যাকশন, অ্যান্সার হলো 150। ঠিক আছে, স্যার বলো শুনতেছি। স্যার এখানে তো মানে 4 বার ট্রায়াল দেওয়ার পর দেখলাম 4 নাম্বারে গিয়ে কমে গেছে, যদি আমি আবার 5 বার ট্রায়াল দিই তখন যদি স্যার বেড়ে যায় সেক্ষেত্রে স্যার কি করব? নর্মালি যদি আবার বাড়ে, মানে বাড়া বলতে তোমার ম্যাক্সিমাম যদি ক্রস করে যায়, আগে যা পাইছো তার থেকে না বাড়ে আর কি, 50-এর বেশি না পাও, 50-এর বেশি না পাও, তাহলে ট্রায়াল দেওয়ার দরকার নাই। যদি দেখো যে 50-এর বেশি চলে আসছে, তখন তো ট্রায়াল দিতে হবে আবার। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, একটু ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের রিঅ্যাকশন এইটুকুই। এখন আরেকটা লোড আছে, দেখো এখানে আরেকটা লোডের জন্য প্র্যাকটিস করো। এখানে তোমার হলো পয়েন্ট লোড দেওয়া আছে, সাথে লাস্টে একটা সিরিজ লোড দেওয়া আছে, মানে ডিস্ট্রিবিউটেড লোড। এটার জন্য তো সূত্র বলছি তোমার হাফ ইনটু তোমার লোডের যতটুকু লেন্থ এফেক্টিভ ততটুকু লেন্থ আর লোডের মান। জাস্ট এখানে যারা শুধু লোড এন্ড ডিসটেন্স ছিল, এখানে একটু হাফ অ্যাডিশনাল আসে আর কি। ঠিক আছে, হাফ ইনটু এই লোডের লেন্থ আর লোডের মান। এখানে ডিসটেন্সটা প্রয়োজন হয় না ওইভাবে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা সমস্যা নাই, এটা তোমরা পারবে আশা করি। এই যে এখানে আছে, আমি এটা আসে না নরমালি, ডিস্ট্রিবিউটেড লোড থাকে না, ডিস্ট্রিবিউটেড লোড নরমালি আমরা কনসিডার করার দরকার হয় না, শুধু শুধু জিনিসটা পয়েন্ট লোড ইজ ইম্পর্টেন্ট। বাদ দিব। আমি তো বাদ দিতে বলি নাই তোমারে বাবা, বেশি চিন্তা করলে তো বিপদ। আচ্ছা, তাহলে এটা গেল রিঅ্যাকশনের ক্ষেত্রে। এখন আছে শেয়ারের ক্ষেত্রে। শেয়ারের ক্ষেত্রে একদম সিমিলার জিনিস। আমি যদি বলি যে এবি বিমের ভিতরে সি পয়েন্টের শেয়ার, ম্যাক্সিমাম শেয়ার কত সি পয়েন্টের ক্ষেত্রে, তাহলে সি এর আগে আই লাগবা। এই যে আই লাগছে, আই এর জন্য ভ্যালু তুমি কিভাবে বের করতে হয় তুমি জানা আছে তোমাদের। এই হলো আইএল, সিম্পল একটা আইএল। এখন বলছে এই বিমটার ম্যাক্সিমাম শেয়ারের মান কত এই লোডিং পজিশনের কারণে। তাহলে কি করতে হবে, যেহেতু এখানে পজিটিভ নেগেটিভ দুইটা বিষয় আছে, তার মানে আমরা জানি যে লোড যতক্ষণ পজিটিভ উপর থাকবে ততক্ষণ পর্যন্ত বেশি আসবে। লোড কি বলে কমার জন্য, যদি নেগেটিভ দিকে বেশি থাকে তখন লোড কমে যাবে, শেয়ারের মান কমে যাবে। তার মানে পজিশন না, লোডগুলো কেমন ভাবে বসাইতে হবে যাতে করে পজিটিভ দিকে বেশি লোড থাকে, নেগেটিভ দিকে কম লোড থাকে। এটা একদম সিম্পল কথা, তাই না? আচ্ছা, তাহলে এখন যখন এই মেথডে আমাদের ফার্স্ট কি করতে হবে, তাহলে পজিটিভ দিকে লোড বসাবো বেশি, এই নেগেটিভ দিকে যত কম লোড পারা যায়। তাহলে ইনিশিয়ালি যখন শুরু করব, 1 নাম্বার হুইলকে কোথায় দিলাম, সি পয়েন্টে। একদম আগের কন্ডিশন, সূত্র আগেরই। 1 নাম্বার লোড কোথায় এখন, 1 নাম্বার লোড সি পয়েন্টে। 1 নাম্বার লোড যদি সি পয়েন্টে থাকে, তাহলে
এখন এইটার সবাই বাকি লোডগুলো এইদিকে থাকবে তাই না, বাকি লোডগুলো এইভাবে বসতে থাকবে, তো যে কোনো ঢুকবে, মানে এই ডিস্টেন্স হলো 45 ফিট। তো 45 ফিটের ভিতরে যতগুলা হুইল ঢুকতে পারে ততগুলা হুইল থাকবে, বাকিগুলা বাইরে থাকবে। আচ্ছা এখন সূত্র সেই আগেরটাই, লম্ব বাই ভূমি ইন্টু লোড ইনটু ডিস্টেন্স। লোড ইন্টু ডিস্টেন্স। তাহলে দেখো লম্ব, এখানে দেখো যেহেতু এই সাইডে নেগেটিভ আছে, দুই ত্রিভুজ, তাহলে দুই দিকে কনসিডার করতে হবে। কারণ এই দিকের এই লোডটা একদম 1 নম্বর লোড, যেটা 1 নম্বর লোডটা যখন সি পয়েন্টে দুইটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে না, পজিটিভ ত্রিভুজ আছে নাকি, জি স্যার। তাহলে কোনটা কনসিডার করব? আমরা পজিটিভটা কনসিডার করব, ঠিক আছে, কারণ আমাদের ম্যাক্সিমাম মান দরকার, সো পজিটিভটা ধরেই আমরা ডিজাইন করব, নেগেটিভটা আমি ইফেক্ট চিন্তা করব না। যদি যেগুলা এটার বাইরে চলে আসছে, মানে এই লেফটে চলে গেছে, যে লোডগুলা সি পয়েন্ট থেকে লেফটে চলে গেছে, শুধুমাত্র সেইগুলোর জন্য নেগেটিভ ইফেক্ট চিন্তা করব। কিন্তু একদম সি পয়েন্টে থাকলে সেটার জন্য আমরা পজিটিভটাই কনসিডার করব, ভ্যালু পজিটিভ বা বেশি আসার জন্য, ঠিক আছে, যেহেতু ম্যাক্সিমাম চাইছে, তো এটা কমানোর কোনো দরকার আসলে নাই, কমটা কনসিডার করার দরকার নেই, ঠিক আছে। তাহলে বাকিরা একটু মিউট করো, তাহলে আর একটু মিউট করো সবাই। সাউন্ড আসতেছে আশেপাশের। আচ্ছা, তাহলে দেখো যেটা বললাম, যে আমাদের যদি এই 1 নাম্বার হুইলটা সি পয়েন্টে থাকে, বাকি 2 নাম্বার 3 নাম্বার হুইলগুলো সেই রিলেটিভ পজিশনে বসে যাবে, রিলেটিভ পজিশন অনুযায়ী। তাহলে আমাকে, যেহেতু এখানে দুইটা ত্রিভুজ, ইমন আর আসাদ মিউট করো। যেহেতু দুইটা ত্রিভুজ, তাহলে দুই রকম কনসিডার করতে হবে। সো এটা হলো নেগেটিভের জন্য, নেগেটিভ পার্টের জন্য এটা হলো পজিটিভ পার্টের জন্য। তা লম্ব বাই ভূমি, এটা হলো লম্ব -0.25, আর ভূমি হলো 15, আর হলো লোড ইন্টু ডিস্টেন্স, যেহেতু লোড নাই সো এখানে কিছু নাই। আর এই পজিটিভের জন্য লম্ব বানালো 0.75, 0.75 বাই ভূমি 45 ইন্টু লোড, ফার্স্ট লোড হলো 10, তাই না, 1 নাম্বার হুইল যেহেতু, লোড হলো 10, তাহলে 1 নাম্বার হুইল 10-এ থাকলে তার এখানে ডিস্টেন্স হলো 45, তাহলে ডিস্টেন্স হলো 45। এখানে কমন নিছে, যেহেতু লোড দুইটা একই, এই জন্য কমন নিছে, আলাদা লিখতেও পারতা, মানে জাস্ট কনফিউজড হয় না আর কি। সো লোড, তারপরে সেকেন্ড লোডের জন্য 10, ভ্যালু 10, ডিস্টেন্স হবে কত, 5 কম, তাই না, তাহলে ডিস্টেন্স হলো 40, ঠিক আছে। জি স্যার। লোড ইনটু ডিস্টেন্স, লোড ইনটু ডিস্টেন্স, তাহলে এটা 10-এর জন্য দুইটা 10 যেহেতু লিখছে, 36 দেখো 4টা আছে, এই জন্য একসাথে লিখছে, 36 কমন নিয়ে তার ডিস্টেন্স, এটা হলো 32 ফিট দূরে আছে, যেহেতু এখান থেকে 8 5 13 বাদ দিছে, তো 45 থেকে 13 বাদ দিলে থাকে হলো 32, তারপর আরো 6 কমছে, তারপর হলো 26, আরো 6 কমছে 20, তারপরেরটা এটার ক্ষেত্রে আরো তোমার 6 কমছে, তাই তো, 3 বার করে 6 কমছে, তাহলে এই 14 আসছে, এই পর্যন্ত 36 দিয়ে 14 পর্যন্ত গেলাম। তারপরে 10 আছে, আরো 10 আছে, 10টা হলো 8 ফিট দূরে, তাহলে 8 থেকে 14, 8 থেকে, সরি 14 থেকে 8 বাদ দিলে থাকে 6 ফিট, তারপর এটা আরো 4 ফিট ভিতরে ঢুকছে, তার মানে 6 থেকে 4 বাদ দিলে থাকে 2। তাহলে এই লাস্ট যে লোডটা, এই 10 নম্বর লোডটা, এটা হলো বি থেকে 2 ফিট ভিতরে আছে, বি থেকে 2 ফিট ভিতরে আছে। তুমি বসালেই বুঝতে পারবা, এই লোডগুলোকে জাস্ট পজিশনিং অনুযায়ী বসাবা, তাহলে তুমি ডিস্টেন্সগুলো ইজিলি ক্যালকুলেট করতে পারবা। তারপর যদি এই ইকুয়েশন মানে এটা বের করে সমাধান করি, তাহলে ভ্যালু আসতেছে হলো 1 নাম্বার ট্রায়ালের জন্য 70 কিপ, কত আসলো, 70 কিপ। আচ্ছা, তারপর আবার দেখতে হবে বাড়তেছে না কমতেছে। তা 2 নাম্বার ট্রায়ালে কি করব, এই 2 নাম্বার হুইলটাকে আমি সি পয়েন্টে দিব, 2 নাম্বার হুইলটাকে কোথায় দিব, সি পয়েন্টে। তাহলে এখন 2 নাম্বার হুইল যদি সি পয়েন্টে থাকে এইখানে, তাহলে 1 নাম্বার হুইল কই চলে আসবে, এইদিকে চলে আসবে না, এর দিকে এই দিকে চলে আসবে, তাহলে এইদিকে 1 নাম্বার হুইল, এর 2 নাম্বার হুইল, এবার সি 3 4 এভাবে করে বসতে থাকবে, তাই না, যতগুলো হুইল আসে। তাহলে দেখো এখন নেগেটিভ দিকে একটা হুইল চলে আসছে, নেগেটিভ দিকে একটা হুইল চলে আসছে, তাহলে এখন ভ্যালু আসবে এটা, দেখো যে আগে সূত্র তো এটাই, লম্ব বাই ভূমি ইন্টু লোড
ইন্টু ডিস্টেন্স। ডিস্টেন্স কোনটা হবে? এদিক থেকে ডিস্টেন্স হবে, তাই না? আমরা আগে বলছি লম্বের অপোজিট থেকে ডিস্টেন্স হয়। লম্বের অপোজিট থেকে ডিস্টেন্স সবসময় কিন্তু ডান দিক থেকে ডিস্টেন্স এরকম না। ত্রিভুজের যেখানে লম্ব, লম্বের অপোজিট থেকে ডিস্টেন্স ক্যালকুলেট করতে হয়, মানে ত্রিভুজের ভূমি থেকে ক্যালকুলেট করতে হয়, তাই না? তাহলে এখানে যদি 2 নাম্বার থাকে, তাহলে 1 নাম্বার লোডের মাঝখানে হলো 5, এখানে হলো 5, তাহলে এখান থেকে হবে তাহলে 10, তাহলে ডিস্টেন্স হলো 10, লোডের মানও 10, ডিস্টেন্স 10। বলো, কেউ কিছু বলতেছো? স্যার কারো এর একজনের চেয়ে বেশি যদি ত্রিভুজ হয় স্যার, যদি ডিস্টেন্সটা 3টা বা এর বেশি হয়, তাহলে কি স্যার মানে যার লম্ব নিব তারই এর থেকে ডিস্টেন্স মেজার করতে হবে, যে হ্যাঁ হ্যাঁ, এটা আমরা অ্যাঙ্গেল তো যেখানে তৈরি সিমিলার হচ্ছে। ট্রায়াঙ্গেল, আসলে এটা আসলে কোথা থেকে সূত্রটা আসলে তো সিমিলার ট্রায়াঙ্গেল থেকে, তাই না? ওই ট্রায়াঙ্গেলের ভিতরে আমরা তো ট্রায়াঙ্গেল যখন করি তখন ডিসটেন্সটা ওইভাবে বের করি। তোমাকে যেটা দেখাইছিলাম, এই যে মানে এই সিমিলার ট্রায়াঙ্গেলটা করতেছি না আমরা, আমাকে এটা একটা ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেল। এই যে এইটা একটা ট্রায়াঙ্গেল, বড় একটা ট্রায়াঙ্গেল, ছোট একটা ট্রায়াঙ্গেল, তাই না? মানে এটা হলো 1 ডিভাইড বাই এল। এটা মনে করো এটা একটা ভ্যালু দরকার আমার, এটা হলো ভূমি, তাই না? আমি এটা তো ভূমি, এখান থেকে ডিসটেন্স আসতেছে না, এখান থেকে এই ডিসটেন্সটা আসলে, তাই না? আমার কথা বুঝতে পারছো? ডিসটেন্স আমরা এইভাবে নিচ্ছি, এখান থেকে জি নিচ্ছি এই স্যার। সূত্র অনুযায়ী। এটা ত্রিভুজের সূত্র, মানে এটা আসলে মুখস্থ সূত্র না কোনো। না না, মানে স্যার এইটা বুঝছি স্যার, মানে এখানে তো 2টা ত্রিভুজ আছে দুই পাশে, এখন মধ্যে হ্যাঁ, যদি আরেকটা কোনো কারণে ত্রিভুজ থাকতো, ইঞ্চ বা মধ্যে কোনো ওরকম কিছু ত্রিভুজ থাকে থাকতো, না বা নরমালি। যদি কোনো কারণে একটা দেখো আইএল এর ক্ষেত্রে তো একটা লাইনের ভিতরে আরেকটা লাইন থাকে, হয়তো এটার পরে থাকতে পারে বা ডাইনামে থাকতে পারে, মাঝখানে তো থাকবে না। মানে মানে এটার মধ্যে না স্যার, মানে এখানে 2টা আছে না, যদি 3টা হ্যাঁ, থাকতো তিনটা হলে তাহলে 3টা আসবে, ওটার হ্যাঁ, ক্ষেত্রে তখন আবার তোমার 3টা পার্ট হবে এই জায়গায়। বুঝতে পারছি। স্যার বলো। স্যার হচ্ছে আমার ফোনে 1% চার্জ আছে স্যার। আমি যদি স্যার ডিসকানেক্ট হয়ে যায় আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিয়েন স্যার। আমার বাড়িতে কারেন্ট নেই আজকে স্যার। কাউকে বলে যাও, আমার তো মনে থাকবে না। জি স্যার, আমি কাউকে বলে দিচ্ছি স্যার। যদি একটু আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিয়েন স্যার, আমি রেকর্ডটা বাকিটা দেখে নিব স্যার যদি ডিসকানেক্ট হয়ে যায়। 019। জি 09, এটা কেউ একটু দিয়ে দিও 09টা। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। স্যার আমারও সেম কাহিনী, আমারটা 3% চার্জ আছে, 015। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো 2 নাম্বার ট্রায়ালে কি বললাম, আমাদের 2 নাম্বার হুইলটা সি পয়েন্টে, সেই সাপেক্ষে আমি ভ্যালুগুলো চিন্তা করি এখন। তাহলে এটা করলাম, করে আমরা দেখলাম হলো 176 আসছে, 76 কি মানে আগে সূত্র দেয় না, এখানে বোঝানোর কিছু নাই আর নতুন করে। লোড ইন্টু ডিস্টেন্স গুলো সবগুলো করছে, লোড ইন্টু ডিস্টেন্স, তাহলে আসতেছে 76 কি, তাও বাড়ছে, তাই না? 70 ছিল 76 হয়েছে, তাহলে আমাকে আবার ট্রায়াল দিতে হবে। তখন কি করলাম, তখন আমি 3 নাম্বার হুইল যেটা শেষ। তো এই 3 নাম্বার হুইলটাকে আমরা কি করবো, এখন সি পয়েন্টে বসাবো। 3 নাম্বার হুইলটা এর যদি বসাই, তাহলে 1 আর 2 চলে আসবে এই নেগেটিভ সাইডে, তাই না? 1 আর 2 কোথায় আসবে? এই জায়গায় হলো 2 নাম্বার হুইল, এই জায়গায় হলো 1 নাম্বার হুইল, তাই না? আর এই জায়গায় হলো 3 নাম্বার হুইল। তারপর বাকিগুলো এইভাবে বসতে থাকবে আস্তে আস্তে। ওকে, তাহলে এটা হলো 2 নাম্বার হুইল, সরি এটা হলো 3। তাহলে এখন দেখো এই জায়গায় 2টা হুইল থাকবে নাকি স্যার? 2টা হুইল 10-এর 2টা হুইল, একটা ডিসটেন্স হলো 2 ফিট, একটা হলো ডিসটেন্স হলো 7 ফিট, মানে এইখান থেকে 7 ফিট, 2 ফিট, আর হলো এখান থেকে 7 ফিট দূরে। তারপরে তোমার এখান থেকে পজিটিভ দিকে আছে লম্ব ভূমি ইন্টু তার লোড গুলো ইন্টু ডিস্টেন্স। এভাবে করে আমরা দেখলাম 93 আসছে। কত আসছে? 93 কিপ শেয়ারের মান। তার মানে আমার আরো বাড়ছে। ওকে, তার মানে আমাকে আবার ট্রায়াল দিতে হবে, যেহেতু বাড়তেছে আমাকে আবার ট্রায়াল দিতে হবে। তাহলে কি করব, 3 নাম্বার হুইলে চলে আসবে এদিকে বামে, এখন 4 নাম্বার হুইল এখানে বসবে। এখন বসবে 4 নাম্বার হুইল, দেখো 4 নাম্বার হুইল অ্যাট পয়েন্ট সি। 4 নাম্বার হুইলটাকে বসাই,
তাহলে নেগেটিভ সাইডে কয়টা লোড আছে? 3টা লোড চলে আসছে। এখন এই 15 ফিটের ভিতরে কয়টা লোড আসছে? 3টা লোড। যেহেতু টোটাল হলো 13 ফিট, তার মানে 3টা লোড এখন নেগেটিভ দিকে চলে আসছে। আর পজিটিভ দিকে বাকিগুলো আছে, যেভাবে যতগুলো ঢুকবে। তো সেই ক্ষেত্রে দেখো আমাদের আসতেছে 80 কিপ, তার মানে আমাদের কমে গেছে। এখন 3 নম্বর ট্রায়াল থেকে 4 নম্বর ট্রায়ালে ভ্যালু কি হয়েছে? কমে গেছে। তার মানে আমাদের ম্যাক্সিমাম যে শেয়ারের মান সেটা হবে এই 3 নাম্বার ট্রায়ালের জন্য, যেটা সেটাই। তার মানে তোমার 3 নাম্বার হুইলটা যখন সি পয়েন্টে ছিল তখনই আমরা ম্যাক্সিমাম শেয়ারের মান পাইছি। সেম অ্যাজ রিয়েকশন, যেমন 3 নাম্বার হুইলটা যখন তোমার ইসের উপর ছিল, রিয়েকশনে ছিল, তখন রিয়েকশন ম্যাক্সিমাম পাইছিলাম। এখানেও 3 নাম্বার হুইলটা যখন সি পয়েন্টে, তখন আমরা ম্যাক্সিমাম শেয়ারের মান পাইছি। এটা কিন্তু দেখো সবসময় যে 3 ট্রায়াল দিলে বা 4 ট্রায়াল দিলে এরকম ডিপেন্ড করে না। যেমন যদি সি পয়েন্টটাকে এই 15 জায়গায় 20 করে দেই, আর এখানে তাহলে হয়ে যাবে 40, তখন দেখা যাবে যে অন্য ট্রায়ালে বা অন্য একটা পজিশনের কারণে ম্যাক্সিমাম আসতেছে। ঠিক আছে? সো মুখস্থ করবা না, মুখস্থ করলে কিন্তু ধরা খাবা। তো তোমার বিভিন্ন রকম এরকম ট্রায়াল দিয়ে দিয়ে ট্রাই করবা যে আসলে কিরকম আসতেছে। যেমন এখানে দেখো 20 ফিট 40 ফিট দিয়ে এই লোডটার জন্য ট্রায়াল দিছে। তো তোমরা দেখতে পারো এটা ট্রায়াল দিলে 2-3 নাম্বার ট্রায়াল দিলে হয়তো মিলে যাবে। আচ্ছা, সেম অ্যাজ মোমেন্ট, একই সূত্র, সেম, কোনো ঝামেলা নাই। যেখানে মোমেন্টের ডায়াগ্রাম দেখো, এটা হলো মোমেন্টের জন্য ডায়াগ্রাম আইএল। এরপরে তুমি জাস্ট পজিশন অনুযায়ী কি করবা? লোড বসাবা। এখানে যদি এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি অবশ্যই লোড দিবে কোথায়? যেখান থেকে মোমেন্টটাতে, সেখান থেকে শুরু করতে পারো। তাহলে এই যে এ সি পয়েন্টে তুমি 1 নাম্বার হুইল দিলা, ফার্স্টে সি পয়েন্টে 1 নাম্বার হুইল দেওয়ার পরে তোমার এখানে ত্রিভুজ 2টা। এখানে ত্রিভুজ কয়টা? এখানেও ত্রিভুজ 2টা। এইটা হলো একটা ভাগ, এই যে লম্ব, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। সো তোমাকে যে হুইলগুলো এই দিকে থাকবে সেইগুলোকে এই ত্রিভুজ ধরে ডিজাইন করবা, মানে ক্যালকুলেট করবা। আর যে হুইলগুলো এই দিকে থাকবে সেইগুলোকে এই দিকে ধরে ডিজাইন করবা। আর মাঝখানে যদি কোনো হুইল থাকে একদম লাইনের মাঝখানে, তো দুই দিকেই দেওয়া যায়, তাই না? তো দুই দিকে দেওয়া গেলে কোন দিকে দিবা? যে দিকে ডিস্টেন্স বেশি সেই দিকে দিবা। যে দিক থেকে ডিস্টেন্স কি বেশি আসে সেই দিক থেকে কনসিডার করবা, কারণ আমার ম্যাক্সিমাম চাইছে মান, তাই না? তো ডিস্টেন্স বেশি আসলেই ম্যাক্সিমাম ভ্যালু পাবা, ডিস্টেন্স কম আসলেই ম্যাক্সিমাম মান আসবে না। তো এটাও সেম। তাহলে ওই যে 1 নাম্বার হুইলটাকে তোমার সি পয়েন্টে দিয়ে বাকিগুলোর জন্য বের করছে, ওই সূত্র একটাই, লোড ইনটু ডিস্টেন্স, লম্ব বাই ভূমি ইনটু লোড ইনটু ডিস্টেন্স, লম্ব বাই ভূমি ইনটু লোড ইনটু ডিস্টেন্স, সবগুলো সেম। তারপর 2 নাম্বার হুইলটাকে বসাইছে সি পয়েন্টে, তাহলে 1 নাম্বার হুইল চলে আসবে এই পাশে, তাহলে 2 নাম্বার হুইল এখানে, বাকিগুলো এই দিকে বসবে। বসলে এখান থেকে আমরা ভ্যালু পাবো 100। প্রথমে ছিল 1000, পরে 1200 আসছে। 3 নাম্বার ট্রায়াল দিছে, 3 নাম্বার ট্রায়ালও বাড়ছে। এখানেও 4 নাম্বার ট্রায়াল দিয়ে দেখছে বাড়তেছে, 4 নাম্বার ট্রায়ালও বাড়ছে। তার মানে 5 নাম্বার ট্রায়ালে যা মনে হয় কমছে। হ্যাঁ, তাহলে হুইল 5 আর সিতে বসানোর পরে মোমেন্টের মান কমছে, তার মানে তখন হলো ম্যাক্সিমাম মান হলো এটা। বুঝতে পারছো? স্যার বলো। স্যার আপনি তো এখানে মানে সব স্ট্রাকচারে দেখা যাচ্ছে যে এখানে রোলার আর হিঞ্জ সাপোর্টই দেওয়া, তো এখানে কি আবার কোনো সাপোর্টের চেঞ্জেস আসবে? শোনো, সাপোর্টের চেঞ্জেস আসলেও আইএল যদি আঁকতে পারো, যদি ডিটারমিনেন্ট স্ট্রাকচার হয়, আইএল, এটা তো আইএল এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? আইএল আঁকার পরে তুমি খালি হুইল বসাবা, এখানে আর কোনো কাজ নাই। তুমি আগে আইএল আঁকবা, ওই স্ট্রাকচারটার আইএল আঁকার পরে তারপরে তো ত্রিভুজের সূত্র, আইএল তো ত্রিভুজ ছাড়া হয় না, তাই না? দেখছো, বা ত্রিভুজ বা সর্বোচ্চ হলো রেক্টাঙ্গেল হয়। রেক্টাঙ্গেলের ক্ষেত্রে তো সমস্যাই নেই, ডাইরেক্ট ভ্যালু গুণ করে দিলে হয়ে যাবে, লম্ব বাই ভূমির কোনো কথাই নেই। জি স্যার। ওকে, আর এখানে চাইলে তো আমরা বড় ত্রিভুজটা ধরে কাজ করতে পারতাম, যেটা বড়রা ধরে তো দেওয়া আছে করবো। 45 ফিট। কোনখানে বলো?
তার এখানে আপনি ওই যে ডিভাইডেড করে দুইটা ত্রিভুজ বানাই দিলেন না, একটার ভূমি হচ্ছে 15 ফিট আর একটা 45 ফিট। হ্যাঁ, তো আমরা 45 ফিট দিয়ে কাজ করতে পারতাম, এখানে তো সবগুলো হচ্ছে 15 ফিট দিয়ে কাজ করছে। দুইটাই তো লাগবে। লোড তো তোমার সবসময় 45 ফিটের উপর থাকবে না, লোড তো ডান দিক থেকে আসতেছে না। যদি তুমি 1 নাম্বার হুইলটাকে সরায় দাও একটু, সেটা তো চলে আসবে 45, এই পোর্শনে চলে আসবে। তোমার এখানে আমি যেটা বলতেছিলাম, মনে করো যখন তোমার 2 নাম্বার হুইল, এই 1 নাম্বার 2 নাম্বার হুইলটা এই জায়গায়, তখন তো 1 নাম্বার হুইল এদিকে চলে আসছে না, তখন তো তোমার এই ত্রিভুজ কাজে লাগবে। জি স্যার, বুঝতে পারছি। শুধুমাত্র মাঝখানে যেমন ওই পয়েন্টের তোমার কি বলে আহ, আহ, এই মাঝখানে যে লোডটা, যেটা তোমার দুই দিকেই কনসিডার করা সম্ভব, এটার ক্ষেত্রে বলছি ম্যাক্সিমাম ডিস্টেন্স যেদিকে আছে সেদিকে কনসিডার করবো আমরা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো ভালো করে আসলে ভিডিওটা দেখো, ভিডিও আসছে তো, এটা একটু বাসায় দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো কোশ্চেন থাকে আমার সাথে পার্সোনালি দেখা করো। ওকে, তা আমাদের ক্লাস কি এখানেই শেষ? হ্যাঁ আজকে এই পর্যন্তই। গার্ডারের ওই ম্যাথ গুলোতে সমস্যা স্যার, আগের দিন যেগুলো একটু করে দিয়েছিলেন একবার অনেকগুলো করে দিয়েছিলেন তো সমস্যা জি স্যার, জি পার্সোনালি স্যার, দেখা করে আমি দেখা স্যার দিব। ওইগুলো অনেক প্রবলেম হচ্ছে। অ্যাটেন্ডেন্স হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দিচ্ছি।